5 কোটিতে ডিসি পদায়ন সংক্রান্ত স্ক্রিনশট নিয়ে তোলপাড়, চ্যালেঞ্জ করলেন জনপ্রশাসন সচিব। তদন্ত হবে 3 উপদেষ্টার সমন্বয়ে। আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন। ফোনের ভিতরে চার্জার লাগানো আছে এবং ব্যাটারিটি আসলে চার্জড হচ্ছে, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই স্ক্রিনশটটি আপাত দৃষ্টিকোণ থেকে এডিটেড বলে মনে হচ্ছে না। বাতিল হবে নিপীড়নের হাতিয়ার ডিজিটাল সিকিউরিটি আইন, স্পষ্ট করলেন আইন উপদেষ্টা। নাগরিক সুরক্ষায় প্রণয়ন হবে নতুন আইন। 2 সপ্তাহে 400 গুমের অভিযোগ জমা পড়েছে কমিশনে। শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গেল নাগরিক কমিটি। টানা বৃষ্টি জলাবদ্ধতায় রাজধানীতে চিরচেনা ভোগান্তি, যান সংকটে বাড়তি ভাড়া বাড়িয়েছে দুর্ভোগ। শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। একদিকে গাড়ি চলাচল করতে সমস্যা হইতেছে, আরেকদিকে লোকজন চলাফেরা করতে সমস্যা হইতেছে। খুব কষ্ট ভাই, আর পারতেছি। বৃষ্টির যে ধারা, সেই ধারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী আরও 2 দিন মোটামুটি অব্যাহত থাকার সম্ভাবনা আছে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ। 92,000 কোটি টাকা সরানোর অভিযোগ তদন্তে বিদেশ গমনে নিষেধাজ্ঞা। বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে কার্যালয়ে তালা সমাবেশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন। মধ্যপ্রাচ্য সংকটে অস্থির হতে পারে জ্বালানি তেলের বাজার। হিজবুল্লাহর তুমুল প্রতিরোধে লেবাননের স্থল অভিযান স্থগিত করল ইসরায়েল। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল কলি। এতক্ষণ সংবাদের শিরোনাম দেখছিলেন। ডিসি পদায়ন নিয়ে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের সাথে হোয়াটসঅ্যাপ কথোপকথন ভুয়া বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওই মোবাইলই তার নয়। ভুয়া নিউজ প্রকাশের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে যাওয়ার কথাও জানান সচিব। তবে হোয়াটসঅ্যাপের সেই স্ক্রিনশট চোখের দেখায় সঠিক বলে মনে করছেন এক আইটি বিশেষজ্ঞ। এরপরেও এই নিয়ে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছেন তিনি। বিস্তারিত আখলাকুস সাফার প্রতিবেদনে। জেলা প্রশাসক পদায়ন নিয়ে আলোচনা সমালোচনা প্রশ্ন যেন শেষই হচ্ছে না। প্রথমে হট্টগোল, এরপর 3 কোটি টাকার উড়ো চেক নিয়ে জল গড়িয়েছে অনেক। তদন্ত কমিটি গঠন করে চেক ইস্যু নাকচ করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। উইদাউট এনি সোর্স এটা বড় ধরনের গুজব ছড়িয়েছেন। এবার সামনে এসেছে কয়েকটি টেক্সটের স্ক্রিনশট। অভিযোগ, এগুলো সিনিয়র সচিব মুখলেসুর রহমানের সঙ্গে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনের হোয়াটসঅ্যাপ চ্যাট। আলাপচারিতায় ডিসি নিয়োগ নিয়ে সবকিছু গুছিয়ে আনা হয়েছে এবং এখন কেউ কিছু করতে পারবে না বলে সচিবকে জানাচ্ছেন জিয়াউদ্দিন। ওই টেক্সট অনুযায়ী সচিব নিজেকে নির্লোভ দাবি করে মাত্র 5C বা 5 কোটি টাকা দাবি করেন। উল্টো দিক থেকে তাকে সুখবর দিয়ে বলা হয় 10 কোটির কথা। যদিও পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন সচিব, বলেছেন ওসব স্ক্রিনশট ভুয়া। এমনকি যে মডেলের মোবাইল সেট দেখানো হয়েছে সেটি তার নয়। আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন। হোয়াট ওয়াজ দ্য ডায়লগ? আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। সচিব বলেন, প্রকাশিত খবরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যা নিয়ম কানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। হোয়াটসঅ্যাপের ওই স্ক্রিনশটগুলো আপাত দৃষ্টিতে অথেন্টিক বলে মনে করা যায় বলছেন আইটি খাতে অভিজ্ঞ তানভীর হাসান জোহা। বলছেন, এগুলো পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে। ফোনের ভিতরে চার্জার লাগানো আছে এবং ব্যাটারিটি আসলে চার্জড হচ্ছে, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই স্ক্রিনশটটি আপাত দৃষ্টিকোণ থেকে এডিটেড বলে মনে হচ্ছে না।
এখন তারপরও একটি বিষয় রয়েছে, সেটির মেটাডাটাকে আসলে বিশ্লেষণ করা খুব জরুরি। অর্থাৎ সোর্স স্ক্রিনশট যেটি, সেই সোর্স স্ক্রিনশটের তার মেটাডাটা বলতে বোঝাচ্ছে তার ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান, কোন লেন্স, কোন ক্যামেরা, কোন শাটারের স্পিড, কোন আইএসও দিয়ে, কোন IMEI নাম্বারের মাধ্যমে এই ছবিটি আসলে চিত্রটি আসলে চিত্রিত হয়েছে। এরই মধ্যে আলোচিত যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে সাভারের BPATCর MDS হিসেবে বদলি করা হয়েছে। সেখানে এখনও কাজ শুরু করেননি তিনি। যোগাযোগ করার চেষ্টা করেও জবাব পাওয়া যায়নি তার। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জনপ্রশাসন সচিবকে নিয়ে রিপোর্ট কতটা সত্য তা যাচাই তদন্ত কমিটি করার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ওই কমিটিতে সিনিয়র সাংবাদিকদেরও রাখা হবে বলে ব্রিফিংয়ে জানান তিনি। সমাজ কল্যাণ উপদেষ্টাও বলছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। ডিসি পদায়নে দুর্নীতি ও গণমাধ্যমের খবর কতটা সত্য যাচাই করছে সরকার, এই ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা নিয়ে আমরা খতিয়ে দেখছি যে আমাদের এই রিপোর্টটার সত্যতা কতটুকু। তিনি আরো বলেন, সংবাদপত্রের স্বাধীনতা আছে, কিন্তু যাতে ভুল তথ্য না ছড়ানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ায়। সচিবালয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, 3 উপদেষ্টাকে নিয়ে তদন্ত কমিটির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবে, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে, তো এই তো আর এর চেয়ে বেশি লাগে। প্রকাশ হওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথনের কতটা সঠিক আর কতটা AI জেনারেটেড তাও খতিয়ে দেখা হবে বলে জানান উপদেষ্টা। এখন যে ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি AI প্রডিউসড আর কতখানি রিয়েল, কতখানি ফেক, কতখানি রিয়েল, আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হবেই। নতুন যে আইন হবে তার উদ্দেশ্যই হবে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সাইবার নিরাপত্তা আইন 2023 সংশোধন বিষয়ক মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। সভায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অপপ্রয়োগের জন্যই ডিজিটাল সিকিউরিটি আইন তৈরি করা হয়েছিল। এখন এই আইন কেউই পছন্দ করে না। বিগত সরকার সাইবার নিরাপত্তার নামে পুরো সমাজে নিরাপত্তাহীনতা তৈরি করেছিল বলেও মন্তব্য করেন নাহিদ। সেমিনারে আলোচকরা বলেন, ক্ষমতা কুক্ষিগত করতেই আওয়ামী লীগ সরকার উদ্দেশ্যমূলকভাবে সাইবার নিরাপত্তা আইন তৈরি করেছিল। এমন একটা সমাধান করা উচিত যেটা সাস্টেনেবল হবে আর কি। এখন আসলে ততদিন পর্যন্ত এই আইনটার কি হবে, এই সিদ্ধান্তটা আমাদের ইমিডিয়েটলি নেওয়া উচিত। আমরা সংশোধন করি বা নতুন করেই করি, কিন্তু এখনও তো এই আইনটা আছে এবং এই আইনে হচ্ছে আমাদের পক্ষেও মামলা হয়ে গেছে 2টা। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব, সেটার ব্যাপারে আমি একটু, সাইমুম আছে, তারপর আমাদের মাহফুজুল হক সুপন আছে, তারা বিষয় বিশেষজ্ঞ, তারপর একদম আরও যদি কোনো বিষয় বিশেষজ্ঞ দেখে থাকি আমরা কথা বলে নিব, বাট আলটিমেটলি এটা বাতিল হবে। শনিবার দুপুরে প্রথম দল হিসেবে বিএনপির সঙ্গে সংলাপ করবে উপদেষ্টা পরিষদ। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার পরিষদের 5টি কমিশন চূড়ান্ত হয়েছে। মালদ্বীপ আর কাতারের সাথে বন্দি বিনিময় চুক্তিতে রফতানি নীতি চূড়ান্ত হয়েছে বলেও জানান শফিকুল আলম। ব্রিফিংয়ে তিনি আরও জানান, অবসরের প্রস্তুতির অংশ হিসেবে 6 কূটনীতিককে দেশে ফিরে আসতে বলা হয়েছে। বাংলাদেশি ভাই বোন যারা কাতার বা মালদ্বীপে সেন্টেন্সড হয়েছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো, বা তারা তাদের যে টার্মগুলো, যেগুলো জেল টার্মগুলো হয়তো বা ওনারা বাংলাদেশে এসে এটা তাদের বাংলাদেশের মাটিতে তাদের এই টার্ম তারা কমপ্লিট করতে পারবে।
এখন পর্যন্ত 400টি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে। এরই মধ্যে বিভিন্ন সংস্থার আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন কমিশনের সদস্যরা। তবে কয়েক জায়গায় আয়নাঘরগুলোতে পরিবর্তন করার আলামতও পাওয়া গেছে। সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বলা হয় সব অভিযোগ খতিয়ে দেখা হবে, অভিযুক্তদের করা হবে তলব, যারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেবে কমিশন। গত 15 বছরে বিচার বহির্ভূত অসংখ্য হত্যা, গুম ও খুনের ঘটনা ঘটিয়েছে বিগত সরকার। এসব ঘটনার নির্দিষ্ট কোনো হিসাব নেই কারো কাছেই। তাই সরকারের পৃষ্ঠপোষকতায় হওয়া এসব গুমের ঘটনার আসল তথ্য খুঁজতে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গত 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই কমিশনে অভিযোগ দাখিলের কার্যক্রম। এরই মধ্যে গত মঙ্গলবার গোয়েন্দা পুলিশের কার্যালয় পরিদর্শন করেছেন গুম সংক্রান্ত কমিশনের 4 সদস্য। প্রায় 4 ঘণ্টা ডিবি প্রধান সহ উচ্চ পর্যায়ের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। বিভিন্ন ভবন পরিদর্শন করেন, ঘুরে দেখেন কথিত আয়নাঘরও। এখন পর্যন্ত সম্পূর্ণ কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গুম সংক্রান্ত কমিশনের 5 সদস্য। জানান মাত্র 13 কার্য দিবসে 400 গুমের ঘটনা জমা পড়েছে কমিশনে। খতিয়ে দেখা হচ্ছে সেগুলো। তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং মানুষের অনেক রেসপন্স পেয়েছি। আমাদের ফর সাবমিশন অফ কমপ্লেন্টস আমাদের আর্লিয়ার ডেডলাইন বা টাইমলাইন ছিল আপনার 30 সেপ্টেম্বর 2024। সাবসিকুয়েন্টলি আমরা আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10 অক্টোবর 2024 করা হয়েছে। কমিশনের সদস্যরা জানান পরিদর্শনের আগেই আয়নাঘরে বিভিন্ন পরিবর্তন করার আলামত পেয়েছেন তারা। তাই আর কোনো পরিবর্তন যাতে না করা হয় তা লিখিতভাবে জানানো হয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল। 6 আগস্ট 2009 থেকে 5 আগস্ট 2024 সালের মধ্যে হওয়া গুমের ঘটনাগুলো খতিয়ে দেখবে এই কমিশন। এরপর অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। এদিকে বিএফ শাহীন কলেজের ছাত্র আহনাফ হত্যার অভিযোগ দায়ের করেছে তার মা। এখন পর্যন্ত আসা অভিযোগের প্রায় সবকটিতে প্রধান আসামি শেখ হাসিনা। এদিকে ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শন করেছে গণপূর্ত প্রধান প্রকৌশলী, জানিয়েছেন 3 থেকে 4 মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা, গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালের প্রসিকিউশনে 54টি অভিযোগ জমা পড়েছে। 2টি ছাড়া প্রত্যেকটি আবেদনেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 18 জুলাই কমপ্লিট শাটডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং 4 আগস্ট লক্ষ্মীপুরে উসমান গনি হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করে 2টি অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার। তাদের আইনি সহায়তা দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে, মাথার গুলিটা এবার আমি আঙ্গুল দিছি, আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। আমি আজকে মিছিলে যাবই। আমি তাকে বললাম, দাও বাবা, আল্লাহর কাছে আমানত, তাওয়াক্কাল তো আল্লাহ করে তাকে ফোনে বিদায় দিলাম। আওয়ামী যে সন্ত্রাসীরা আমার ছেলেকে গুলি করে মারছে, তাদের বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। 4 আগস্ট মিরপুর 10 নম্বরে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। ছেলে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন মা। আমি আন্দোলনে যাব, তো 4 তারিখ আমি ওকে অনেক চেষ্টা করি আটকানোর জন্য, কিন্তু আমাকে মিথ্যা কথা বলেই নিচে বের হয়। আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায়। চিফ প্রসিকিউটর জানান, আন্দোলনে জড়িত যে কোনো শিক্ষার্থী অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন ট্রাইব্যুনালে। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে শিক্ষার্থী ও তথ্যদাতাদের। যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এখানে নির্ভয়ে এসে সাক্ষ্য দিতে পারে, ঘটনাগুলো জানাতে পারে এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং আমাদের।
এদিকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শন করেছেন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী। তিনি জানান 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। আমরা এখানে রেট্রোফিট করতে হবে, কিছু ছাদ আমরা চিন্তা করতেছি যেটা আমরা রিপ্লেস করতে হবে, ফেলে দিয়ে নতুন করে আমরা করব। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরাতন ট্রাইব্যুনাল ভবন পরিত্যক্ত ঘোষণা করে টিনশেড বিল্ডিংয়ে এতদিন চলছিল বিচার কাজ। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। নানা প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে। সড়কে যানবাহন কম থাকায় বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের। আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকতে পারে বৃষ্টি। আর বুধবার সন্ধ্যা থেকে কখনো ঝিরিঝিরি কখনো ভারী বৃষ্টি হচ্ছে রাজধানীতে। টানা বৃষ্টিতে অনেক সড়কেই দেখা দিয়েছে জলাবদ্ধতা, কোথাও কোথাও জমেছে হাঁটু পানি। গতকাল বাড়ি ফিরতে গিয়ে পোহাতে হয় চরম দুর্ভোগ মানুষকে। সপ্তাহের শেষ কর্মদিবসের শুরুতেও বিপাকে পড়েন অফিসগামী এবং স্কুলগামী একই সাথে কর্মজীবী মানুষজন। খুব কষ্ট ভাই, আর পারতেছি না। আমি আসলে হাসপাতালে যাইতে পারতেছি না, গাড়ি নেই, তারপরে 20 টাকার ভাড়া রিক্সার 100 টাকা চাচ্ছে। নোংরা পানির ভিতরে চলাচল করা যাচ্ছে না, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। রাস্তাঘাটের ড্রেন যদি ক্লিয়ার থাকতো তাইলে তো পানি সরে যেত। আগামী 48 ঘন্টার ভিতরে বাংলাদেশ এবং তৎসংলগ্ন যে উত্তর বঙ্গোপসাগর আছে ওইসব অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বৃষ্টির যে ধারা, সেই ধারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী আরও 2 দিন মোটামুটি অব্যাহত থাকার সম্ভাবনা আছে। টানা বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগের খবর একটু আমরা জেনে নেব। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আমাদের সঙ্গে যোগ দিবেন, আছেন তিনি এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। সবুজ, একটু জানাবেন, গতকালও বেশ ভোগান্তি পোহাতে হয়েছিল ঘরমুখ মানুষকে এই সময়। আজ পরিস্থিতি কেমন দেখছেন? সপ্তাহের শেষ কর্মদিবস আজ, কেমন দেখছেন রাস্তার পরিস্থিতি? কলি মূলত যেহেতু সপ্তাহের শেষ দিনে এই সময়টায় আসলে এমনিতেই দীর্ঘ যানজট থাকে, এবং যেহেতু গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে, আজকেও সারাদিনই থেমে থেমে টানা বৃষ্টি হচ্ছে, সে কারণে এই বৃষ্টির প্রভাবে যানজটের যে জায়গাটি সেটি স্বাভাবিক সময়ে যেরকম থাকে তার চেয়ে অনেকটা বেড়েছে। অর্থাৎ আমি যদি মিরপুর রোডের কথাই বলি, এখানে সায়েন্স ল্যাব মোড় থেকে একেবারে লেব 8 পর্যন্ত পুরো রাস্তা ধরে জ্যাম রয়েছে, এবং এর বিপরীত পাশের যদি লেনটির কথা বলি, এখান থেকে অর্থাৎ সায়েন্স ল্যাব মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত পুরো রাস্তাটি জ্যাম। যেটি বলছিলাম, বৃহস্পতিবারে এমনিতেই জ্যাম থাকে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে কালকে থেকে, এবং এই বৃষ্টিটি কিছুক্ষণ পর পরই টানা বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, অলিগলিগুলোতে যেগুলো নিম্নাঞ্চল সেই জায়গাগুলোতে পানি উঠে গেছে। সেই কারণে মূলত এই যানজটের যে পরিমাণটি সেটি মূল যে সড়কগুলো সেই মূল সড়কগুলোতে এসে এর প্রভাবটা বেড়েছে। অর্থাৎ সবাই আসলে মূল সড়ক ধরে যাতায়াতের চেষ্টা করছে, এই কারণে যানজটের পরিমাণটি বেড়েছে। তবে যেটি স্বস্তির কথা, যেহেতু দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, এর কারণে গতকালকে এই সময়টিতে আসলে যে পরিমাণ ভোগান্তি ছিল, এই সময়টাতে যেহেতু টানা বৃষ্টি হচ্ছিল মুষলধারে, সেই রকম আসলে গতকালকে যেরকম এই সময় অর্থাৎ অফিস ফেরত কিছুটা ভালো গতকালকে যেতে বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে সবুজ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অর্থ পাচার এবং পাচারের সহায়তার অভিযোগ উঠেছে। অনৈতিক সুবিধা নিয়ে কমপক্ষে 24টি বড় ঘটনায় 92,000 কোটি টাকা পাচারে নীরব ভূমিকা পালন করেন তিনি। এসব অভিযোগের তদন্ত করতে যাচ্ছে দুদক। অর্থনীতিবিদরা মনে করেন এটা নিছক একটি ঘটনা নয়, তাই কমিশন গঠন করে পুরো প্রতিষ্ঠান সংস্কারের পরামর্শ দিয়েছেন তারা। রাজীব আহমেদের রিপোর্ট। BFIU মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। সংস্থাটির সাবেক প্রধান মাসুদ বিশ্বাস 5 আগস্টের পর পদত্যাগ করেন তিনি। অভিযোগ আছে ঘুষ নিয়ে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের বিমান কেনায় সন্দেহজনক অনিয়মের অভিযোগ ধামাচাপা দেন। আমাদের দেশের ব্যাংক হচ্ছে সবথেকে ভালনারেবল সেক্টর এই মানি লন্ডারিং এর ক্ষেত্রে। আরেক গুরুতর অভিযোগ, NBR কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজের প্রায় 5,000 কোটি টাকার আর্থিক অনিয়মের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন না দিয়ে সাধারণ পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছেন। প্রাইসিংটা চেক করছে না, সেখানে মিস প্রাইসিং হয়ে যাচ্ছে, ওভার ইনভয়েসিং হয়ে যাচ্ছে, আন্ডার ইনভয়েসিং হয়ে যাচ্ছে।
কিন্তু মাসুদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এস আলম গ্রুপের সাথে যোগসাজশের। এছাড়াও থার্মাক্স গ্রুপ, জিন্নাত এন্টারপ্রাইজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম ধামাচাপা দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসবের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আর গোয়েন্দার প্রতিবেদন এখন দুদকের হাতে। দাওয়াত উৎসর্গীভূত সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচারের সংশ্লিষ্টতা পাওয়ায় গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে। তথ্যানুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ, যার কাজ হচ্ছে অর্থ পাচার রোধ করা, অভিযোগ উঠেছে সংস্থাটির সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে, যিনি 24টি আর্থিক বড় কেলেঙ্কারির ঘটনায় 92,000 কোটি টাকা পাচারে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ অবস্থায় বিএফআইইউর সংস্কারের কথা বলছেন বিশেষজ্ঞরা। শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো সেটা করাটা খুব টাফ। যাদেরকে দায়িত্ব দিচ্ছেন সে কিন্তু এটা প্রপারলি দায়িত্বটুকু পালন করছে না। এয়ারপোর্ট থেকে শুরু করে এনবিআর থেকে শুরু করে আপনার যে টেরিফ কমিশন যদি শুরু করে সবাই যদি আন্তরিক থাকে এবং ওই কমিশনটার কাছে যদি জবাবদিহিতে থাকে, কমিশনের জবাবদিহিতে যদি থাকে, তাহলে কিন্তু এটা একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। টিআইবি নির্বাহী পরিচালক বলছেন, শুধু মাসুদের বিচার নয়, প্রয়োজন পুরো সংস্থার সংস্কার। এজন্য কমিশন গঠনের পরামর্শ তার। বিএফআইইউর যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক কাঠামো আছে সেটাকে আবার পুনর্বিবেচনা করার দরকার আছে। যেমন এটা প্রধান কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা যদি জবাবদিহিনভাবে তার ভূমিকাটি পালন করতে পারেন, যেটা এক্ষেত্রে ঘটেছে, তার কাছে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, সেইটা নিশ্চিত করার জন্য কী করণীয় সেটা ভাবতে হবে। যেটা এই ধরনের প্রতিষ্ঠানে হতে পারে, হওয়া বিভিন্ন দেশে চর্চা আছে, সেটা হচ্ছে যে এর একটা গভর্নিং বডি থাকা উচিত, যেটা সম্পূর্ণ নিরপেক্ষ স্বাধীনভাবে কাজ করবে, তাদের কাছে বিএফআইইউ জবাবদিহি করবে প্রাতিষ্ঠানিকভাবে। সন্দেহজনক আর নগদ লেনদেন প্রতিবেদন, মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়নে সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো বিএফআইইউর মূল কাজ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিএফআইইউর সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে 4 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। তার বিষয়ে যুক্তরাষ্ট্র, কানাডা সহ 11টি দেশের সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তারা। বিক্ষোভে ফেটে পড়েন তারা। সকালে মতিঝিলে সমাবেশ করলেও দুপুরে ঘেরাও করে নিয়ন্ত্রক সংস্থার অফিস। তালা ঝুলিয়ে দেওয়া হয় প্রধান ফটকে, আর পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মোতায়েন করা হয় পুলিশ। পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে বৃহস্পতিবার রাজপথে নামেন বিনিয়োগকারীরা। সকালে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। পুঁজিবাজারের বর্তমান সংকটের জন্য দায়ী করা হয় বিএসইসির চেয়ারম্যানকে। অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। আমাদের এখন দাবি একটাই, এসএসসি চেয়ারম্যানের পদত্যাগ, অথর্ব অযোগ্য চেয়ারম্যানের পদত্যাগ। উনি এসেই নানান রকম ভুল সিদ্ধান্ত দিয়েছে, বিনিয়োগকারীদেরকে শাস্তি দিচ্ছে জেড ক্যাটাগরি দিয়ে। এই ধারাবাহিক 15 বছরের পতনে বাজারে ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি সে দায়িত্বের জ্ঞানের পরিচয় দিতে পারে নাই। দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির কার্যালয় ঘেরাও করেন বিনিয়োগকারীরা। প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বলা হয়, চেয়ারম্যানের অযাচিত হস্তক্ষেপ এবং ভুল সিদ্ধান্তের কারণে দরপতন হচ্ছে। সে প্রতিনিয়ত একটার পর অযাচিত হস্তক্ষেপ, আর যতটুকু জানি উনি আসলে এই সেক্টরের টোটালি কোনো যোগ্য লোক না। বিসেকে চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতা রাখে না। উনি উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে মার্কেটের বিনিয়োগকারীদেরকে ধ্বংস করে দিচ্ছে। বিনিয়োগকারীদের বাঁচানোর জন্য আপনাদেরকে আনা হয়েছে, আপনারা সমস্ত ক্ষতি করতেছেন বিনিয়োগকারীদের। আপনার মতো অযোগ্য লোক এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিত। আপনার মতো একটা অযোগ্য লোক রাষ্ট্রের এত বড় একটা প্রতিষ্ঠানে কিভাবে আসলো, এটা ঘাইটা দেখা উচিত। বিক্ষুব্ধরা অভিযোগ করেন, সংস্কারের নামে সাধারণ বিনিয়োগকারীদের পথে বসানো হচ্ছে। সিসি যে স্বৈরশাসন ছিল, শিবলুর ভাই উনি তো চলে গেছেন, ওনার যে দোসররা এখনো এখানে রয়ে গেছেন। সংস্কার করা হোক, কিন্তু পথে কেন নামবে? আমাদের ইকুইটি কেন মাইনাস হবে? আমাদের এখানে অর্থ কেন এখান থেকে সব ধূলিসাৎ হয়ে যাবে? আইপিও দিয়ে ঢুকাচ্ছে, কিন্তু সেই কোম্পানির কোনো বেজ নাই। আমরা আজকে কেন রাস্তায় এসেছি? আমরা রাস্তায় এসেছি আমাদের বিনিয়োগটাকে শেষ রক্ষা করার জন্য। বিএসইসির পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন বিক্ষোভকারীরা। বলেন, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর একের পর এক মামলা ও আদেশ প্রত্যাহারে বিব্রত ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আইনজীবী বলছেন এতে ভুল বার্তা যাচ্ছে জাতির কাছে। জানান প্রধান উপদেষ্টা সব মামলা যথাযথ আইনি প্রক্রিয়া মোকাবেলায় করতে চান। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর পরিশোধের আদেশ প্রত্যাহারের পর এই প্রতিক্রিয়া জানান তার আইনজীবী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর শুরুতে তার বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেয় দুদক। খালাস দেওয়া হয় ডক্টর ইউনূস সহ 14 জনকে। এ নিয়ে এখন পর্যন্ত বিতর্ক থামেনি। খোদ ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন তারা এভাবে মামলা প্রত্যাহার চান না, লড়তে চান যথাযথ আইনি প্রক্রিয়ায়। এবার গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা পরিশোধের আদেশও প্রত্যাহার করে নিলেন দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ। কারণ হিসেবে বলা হয়েছে ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি লড়েছেন, আর এখন তিনি 6 মাস ধরে মামলাটির শুনানি করেছেন বিচারপতি হিসেবে। লার্নের সেকেন্ড জাজ উনি এই কোর্টেরই ডিএজি ছিলেন এবং এই সরকারের পক্ষে এই মামলায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুতরাং এই রায়টা ডিফেক্টিভ থাকবে, তাই উনি এটা রিকল করেছেন বলে ওনার জিনিস আদেশ দিলেন এবং মহামান্য চিফ জাস্টিসের কাছে মামলাটি পাঠালেন। মামলা এবং আদেশ প্রত্যাহারের এই দুটি ঘটনায় বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবী। তিনি বলছেন ক্ষমতায় আসার পর মামলা প্রত্যাহারে জাতির কাছে ভুল বার্তা যাচ্ছে। যেই প্রক্রিয়ায় মামলাটা উইথড্র করা হয়েছে এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই, না করে এমনভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উইথড্র করা হয় সেভাবে উইথড্র করা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। নিয়ম অনুযায়ী এই মামলাটির ফের শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করে দেবেন প্রধান বিচারপতি। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গেল তা জানে না বিজেপি। যদিও দেশ ছাড়তে পারে এমন এমপি, মন্ত্রী ও নেতাদের তালিকা তৈরি করেছিল সতর্ক অবস্থান। এদিকে আন্দোলন দমাতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি মহাপরিচালক। তবে কৌশলগতভাবে ছাত্র জনতার পক্ষে কাজ করেছে বাহিনীটি। আসন্ন দুর্গাপূজায় সীমান্তবর্তী পূজা মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। দীর্ঘ সময় পর বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনে এলেন বিজিবি মহাপরিচালক। বিভিন্ন প্রশ্নের জবাবে জানান আওয়ামী সরকারের পতনের পর পালাতে পারেন এমন ব্যক্তিদের তালিকা করা হয়েছে। সীমান্তে সতর্ক অবস্থানে আছেন তারা। তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার ব্যাপারে সাফ জানালেন বিষয়টি জানা নেই তার, আর এর একক দায়ও নেবে না তার বাহিনী। উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। অ্যাকচুয়ালি আমরা এমপি, মন্ত্রী এবং নেতা কর্মীদের মধ্যে যারাই করার সত্ত্বেও সবার লিস্ট দিয়েছি। সেটা আমার তো মনে হয় এটা কয়েকশো, মানে এক্সাক্ট সংখ্যাটা তো এখন মনে নেই। তারপরে বলেছি যে লিস্ট ইজ নট কনক্লুসিভ। আসন্ন দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা আছে জানিয়ে বিজেপি প্রধান বলেন সীমান্তবর্তী পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা দিচ্ছেন তারা। যে পূজা মণ্ডপগুলো বিএনপি থেকে দূরে আছে সেগুলোতে বেস ক্যাম্প স্থাপন করছি। তার মাধ্যমে আমরা সেই পূজা মণ্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রচেষ্টা করছি। এ সময় আসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান প্রসঙ্গ। তিনি বলেন বিজিবিকে গণগ্রেফতার ও হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল, কিন্তু কৌশলগতভাবে ছাত্র জনতার পক্ষেই অবস্থান নিয়েছিল তার বাহিনী। প্রতিদিনই তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় মিটিং হতো। ওখানে যে পুলিশ যে ভূমিকা পালন করছে সেটা বিজেপি করতে পারছে না। সেটা তো আমার এক ধরনের, আমি বলবো যে জবাব দেওয়া বা যেটা বললেন, এবং যেটা অতটুকু বলতে পারি যে পরিস্থিতি পরিবর্তিত না হলে আমি এখানে থাকতে পারতাম কিনা তার নিশ্চয়তা আমি দিতে। সীমান্ত বিষয়ে আর কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান বিজিবির ডিজি। তবে দেশের নিরাপত্তা রক্ষায় বিএসএফ এর সঙ্গে বজায় থাকবে সুসম্পর্ক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
নারী টি-20 বিশ্বকাপের খবর জানাবো এবারে। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে 16 রানে হারিয়েছে নিগার সুলতানার দল। টাইগ্রাসদের দেয়া 120 রানের লক্ষ্যে 7 উইকেট হারিয়ে 103 রান তুলতে সমর্থ হয় স্কটিশরা। ইরান ইসরায়েল যুদ্ধ সহসাই থামবে নাকি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে, এই নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ বলছেন খুব বেশি দিন স্থায়ী হবে না এই সংকট, আবার অনেকের আশঙ্কা সহজে রণে ক্ষান্ত দেবেন না কোনো পক্ষই, তাই এর প্রভাব হবে সুদূরপ্রসারী। বিশেষ করে আবার জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার অস্থির হতে পারে এমন শঙ্কা বিশ্লেষকদের। লেবাননে হামলার জেরে ইসরায়েলের সাথে অনেকটা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান। গাজার পর লেবাননেও ইসরায়েলে আগ্রাসন শুরুর পর প্রাণ গেছে হাজারের বেশি লেবানিজের। রাজধানী বৈরুতেও তাণ্ডব চালিয়েছে সেনারা। নৃশংস আক্রমণের শিকার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকাও। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আর হিজবুল্লাহর যোদ্ধারাও, যদিও বেশিরভাগই ভূপাতিত করার দাবি তেল আবিবের। এসব ঘটনা বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন বাড়তে পারে এই অস্থিরতার পরিসর। এরই মধ্যে অন্তত 3% বেড়েছে জ্বালানি তেলের দাম। সংকট বাড়লে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে পারে বলেও আশঙ্কা। মধ্যপ্রাচ্যে যে বর্তমান অবস্থাটি বিরাজ করছে এটা অনেকদিন থাকবে। এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার প্রসেস এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় না মধ্যপ্রাচ্যে আছে। এটা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলি সলভ করতে পারবে যদি তারা তাদের মধ্যে এক ধরনের কনসেনসাসে আসতে পারেন এবং তাদের মধ্যে যদি মতৈক্য থাকে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার সাথে চলমান অস্থিরতার যোগসাজশ আছে কিনা সে প্রশ্নও তুলছেন অনেকেই। এই যুদ্ধটা যুক্তরাষ্ট্রের যে পাওয়ারে আছে ডেমোক্রেটিক পার্টি কামালা হ্যারিসের জন্য এটা ডেফিনেটলি পজিটিভ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য সে যেহেতু এখন আস্তে আস্তে আনপপুলার হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে, তার আসনটাও ধরে রাখতে পারবে এই গণ্ডগোলের মধ্যে। এবং আমি মনে করি যে হয়তো ইরান আরেকবার কিছু মিসাইল ছুটতে পারে, যেটা তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। ইসরায়েলে হয়তো কিছু মিসাইল ইরানের দিকে পাঠাতে পারে। কিছুদিন একটা অস্থিরতা থাকবে, বাট এটা আমি মনে করি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে না। মধ্যপ্রাচ্যের এই সংকট বাংলাদেশের মতো দেশগুলোকে ভোগাবে তা ধরে নিয়ে কার্যকর পদক্ষেপের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর তীব্র প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলের পদাতিক সেনারা। সুবিধা করতে না পেরে স্থল অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে লেবানন ভূখণ্ডে অব্যাহত রয়েছে ইসরায়েলি বিমান হামলা। তাণ্ডব চালানো হয়েছে সেন্ট্রাল বৈরুতে। এছাড়া বর্বরতা চলছে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কমপক্ষে 46 জনের, আহত আরও 85 জন। তেল আবিবের হামলা পাল্টা জবাব দিয়েছে হিজবুল্লাহ। 24 ঘন্টায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 200 রকেট ছুড়েছে গোষ্ঠীটি। বুধবার হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় প্রাণ গেছে 8 সেনা সদস্যের। ইরানের মিসাইল হামলার জেরে পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা ছড়ালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। বুধবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বসা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি দেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি। বলেন এমন জবাব পাবে তেহরান তা আশা করেনি তারা। পাশাপাশি অবিলম্বে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। ইসরায়েলের ওপর আবারও সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ে ফেলার অভিযোগ তোলায় ইরানের প্রতিনিধিরা পাল্টা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।